নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। আজকে আমার ভিডিওটিতে থাকছে পরম পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনের কিছু কথা। গত ভিডিওটিতে এর প্রথম পর্ব আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকে থাকছে দ্বিতীয় পর্ব। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ, যারা প্রথম পর্বটি দেখেননি তারা যেন ভিডিওটি দেখে নেন, তাহলে এই পর্বে পূজনীয় মহারাজজির কথা জানতে বুঝতে আপনাদের সুবিধা হবে। পরম পূজনীয় শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের পূর্বাশ্রমের নাম ছিল বিজয়চন্দ্র রায়। 1919 সালে শ্যামবাজার বিদ্যাসাগর বিদ্যালয় থেকে 7টি বিষয়ের মধ্যে 5টিতে লেটার নিয়ে স্টার পেয়ে বিজয় এন্ট্রান্স পাশ করেন। ইংরাজির 2টি পেপারে লেটার হয়নি। পরীক্ষার মাস দুয়েক আগে তপস্যার প্রেরণায় তিনি কঙ্খল, হরিদ্বার এবং ঋষিকেশে পালিয়ে গিয়েছিলেন। হরিদ্বারের ট্রেনের টিকিট করে দিয়েছিলেন ফণী মহারাজ। কঙ্খলে বিজয় সেবাশ্রমে উঠেছিলেন। সেখানে স্বামীজির দুজন বিখ্যাত শিষ্য স্বামী কল্যাণানন্দজি মহারাজ এবং স্বামী নিশ্চয়ানন্দজি মহারাজের সান্নিধ্য লাভ করেন বিজয়চন্দ্র। তারা তার তপস্যার জন্য ব্যাকুলতা দেখে খুশি হন, কিন্তু তার বয়সের কথা বিবেচনা করে তাকে দূরে কোথাও যেতে না দিয়ে সেবাশ্রমে রেখে দেন। 2-1 দিনের মধ্যেই এসে গেল ঠাকুরের জন্মতিথি। বিজয় মহা উৎসাহে জন্মোৎসবের কাজে লেগে গেলেন। হরিদ্বারে তখন বিখ্যাত সন্ত সাধক ভোলাগিরিজি ছিলেন। বিজয়চন্দ্র তাঁকেও দর্শন করেন। সে সময় ঋষিকেশে স্বামী দয়ানন্দ, স্বামী আত্মপ্রকাশানন্দ প্রমুখ বেলুড় মঠের কয়েকজন সাধু ব্রহ্মচারী তপস্যা করছিলেন। উৎসব উপলক্ষে তাঁরা সেবাশ্রমে এলে তাদের সঙ্গে বিজয়ের পরিচয় হয়। কল্যাণানন্দজি মহারাজ এবং নিশ্চয়ানন্দজি মহারাজের অনুমতি নিয়ে ঋষিকেশে তাদের সঙ্গে বিজয় দিন কয়েক তপস্যা করেন। স্বামী দয়ানন্দ মহারাজ তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে কলকাতায় ফেরত পাঠান এবং এন্ট্রেন্স পরীক্ষা দিতে বলেন। কলকাতায় ফিরে এসে আবার জ্ঞান মহারাজের আশ্রমে এসে ওঠেন বিজয়। এর আগে 9ম শ্রেণীতে পড়ার সময় পদব্রজে বর্ধমানের 108 শিব মন্দির পর্যন্ত গিয়েছিলেন এবং সেখানে 2 দিন কাটিয়ে ফিরে আসেন। 10ম শ্রেণীতে পড়ার সময় আবার একবার দিনকতক কাশীতে ফণী মহারাজের এক আত্মীয় বাড়িতে এবং আরেকবার মধুপুরে কিরণচন্দ্র দত্তের বাগান বাড়িতে 1 মাস বিজয় এবং ফণী মহারাজ তপস্যা করে আসেন। মধুপুরে থাকার ব্যাপারে পটল তাদের সাহায্য করেছিলেন। যাই হোক, এসব কারণে বিজয়ের এন্ট্রেন্স পরীক্ষার প্রস্তুতি একেবারেই ছিল না, অথচ পরীক্ষা তখন একেবারে সামনে। কিন্তু তিনি পরীক্ষা দিলেন এবং অভাবনীয় সাফল্যের সঙ্গে পাশ করলেন। এন্ট্রেন্স পাশ করার আগেই বিজয় বার দুয়েক মঠে গিয়েছিলেন যাতে মঠে যোগ দিতে পারেন। বাবুরাম মহারাজ অর্থাৎ স্বামী প্রেমানন্দ মহারাজের দেহরক্ষার পর তখন মঠের তত্ত্বাবধায়ক মহাপুরুষ মহারাজ অর্থাৎ স্বামী শিবানন্দ, রাখাল মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ মঠে বেশি থাকতেন না। ফলে বেলুড় মঠে যোগদানের ব্যাপারটি মহাপুরুষ মহারাজই দেখতেন। বিজয়কে তিনি প্রতিবারই বলেন, এখন ওসব হবে না, পড়াশোনা করো, পরে হবে। পাশ করার পর আবার গেলেন, এবারও বললেন আরও পড়াশোনা করো। স্বামী ভূতেশানন্দজি মহারাজ পরবর্তীকালে বলতেন, মহাপুরুষজির এই নায়ের পেছনে ছিল অনঙ্গ মহারাজ অর্থাৎ স্বামী ওঙ্কারানন্দের ইন্ধন। অবশ্য তার প্রতি স্নেহবশতই অনঙ্গ মহারাজ তা করেছিলেন। মহাপুরুষ মহারাজকে তিনি জোর করে বললেন, আপনি বেশ করে বলুন ওকে, কেন পড়বে না, পড়তেই হবে। কিন্তু আর পড়াশোনা করার ইচ্ছে ছিল না বিজয়ের, কারণ কথামৃতে পড়েছেন পড়াশোনা বেশি করলে ভগবানের থেকে মন সরে যায়। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, গ্রন্থ হলো গ্রন্থি, ঐহিক বিদ্যা অভিমান বাড়ায়। সেজন্য তখন শুধু সাধন ভজন এবং সাধু জীবনের দিকেই বিজয়ের প্রবল ঝোঁক। তাই বর্ধমান, কাশী, মধুপুর এবং হরিদ্বার, ঋষিকেশে পালিয়েছেন তিনি।
যাই হোক, কলকাতার সংস্কৃত কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হলেন। 1921 সালে প্রথম বিভাগে স্কলারশিপ পেয়ে আইএ পাশ করলেন বিজয়চন্দ্র। দর্শনে অনার্স নিয়ে সংস্কৃত কলেজেই বিএতে ভর্তি হলেন। অনার্সের ক্লাস হতো প্রেসিডেন্সি কলেজে, আর পাস কোর্সের ক্লাস হতো সংস্কৃত কলেজে। বিজয় বরাবরই কলেজে যেতেন ধুতি আর ফতুয়া পরে, মাথায় ছিল মস্ত একটা টিকি, একেবারে ব্রহ্মচারীর বেশ। প্রথমে ছেলেরা একটু হাসি ঠাট্টা করত, পরে সেসব বন্ধ হয়ে যায়, কারণ কলেজের সেরা ছাত্র ছিলেন তিনি। 1923 সালে যেদিন বিএ পরীক্ষা শেষ হলো, সেদিন পরীক্ষার হল থেকেই সোজা চলে গেলেন বেলুর মঠে। অনঙ্গ মহারাজ বললেন, "কি রে, এমএটা না করে এই মঠে চলে এলি?" স্বামী ব্রহ্মানন্দ মহারাজের দেহরক্ষার পর মহাপুরুষ মহারাজ তখন মঠাধ্যক্ষ। অনঙ্গ মহারাজ মহাপুরুষ মহারাজের অত্যন্ত স্নেহের পাত্র। তিনি যা বলতেন মহাপুরুষ মহারাজ তাতেই সম্মতি দিতেন। আবার অনঙ্গ মহারাজ তখন মঠের তরুণদের নেতা। যেমন তার সাধু জীবন ও শাস্ত্রজ্ঞান, তেমনি আবার সমস্ত কাজকর্মে সকলের অগ্রণী তিনি। এবার অবশ্য অনঙ্গ মহারাজ আর বাঁধ সাধলেন না, বললেন, "এমএটা যখন পড়বি না তখন থেকেই যা।" ফলে এবার মঠে যোগদান করতে পারলেন বিজয়চন্দ্র, কারণ পরবর্তীকালে তিনি বলেছিলেন, মহাপুরুষ মহারাজজির কাছে অনঙ্গ মহারাজ যা বলে সব ঠিক। বিজয়ের বয়স তখন 22 বছর। স্বামী শারদানন্দজি মহারাজের কাছে মায়ের বাড়িতে বিজয়চন্দ্রের মন্ত্রদীক্ষা হয়েছিল 1921 সালে। জ্ঞান মহারাজের আশ্রম থেকে স্বামী শারদানন্দজি মহারাজের কাছে মাঝে মাঝে মায়ের বাড়িতে তিনি এবং ফণী মহারাজ তখন আসেন। মহারাজজি ভালোভাবেই তখন চেনেন তাদের। দীক্ষা সম্বন্ধে পরবর্তীকালে স্বামী ভূতেশানন্দজি মহারাজ নিজেই বলেছেন, শরৎ মহারাজের অর্থাৎ স্বামী শারদানন্দজি মহারাজের কাছে যাতায়াত করতাম। ফণী মহারাজ বোধহয় প্রেরণা দিলেন। ফণী মহারাজ আর আমি গেলাম শরৎ মহারাজের কাছে, বললাম, "মহারাজ, দীক্ষা নিতে চাই।" মহারাজ উদ্বোধনের নিচের ঘরে ছিলেন। বললেন, "অমুক দিন হবে।" মুশকিল হলো, দীক্ষা তো নেব, কিন্তু কি নিয়ে যাব? আমার কাছে তো পয়সা কড়ি কিছুই ছিল না। ফণী মহারাজ বললেন, "টাকা কড়ি নিয়ে ভাবতে হবে না, আমি জোগাড় করব।" তিনিই জোগাড় করলেন। দুজনে মিলে গেলাম নিউ মার্কেটে। নিউ মার্কেটে সেরা জিনিস পাওয়া যেত। আমরা কিনলাম 8টা আপেল, পুষ্ট এবং সুন্দর দেখে, আর কিছু গোলাপ ফুল, অর্থাৎ শুধু আপেল আর ফুল। দীক্ষার দিন যথারীতি সকালবেলা উদ্বোধনে গেলাম আমি আর ফণী মহারাজ। ঠাকুর ঘরে আমাদের দুজনের দীক্ষা হলো আলাদাভাবে। প্রথমে আমার, পরে ফণী মহারাজের। শরৎ মহারাজ আসনে বসলেন, আমাকে তার ডান দিকের আসনে বসতে বললেন। মহারাজ পুজোর মন্ত্রাদি উচ্চারণ করলেন, অঙ্গন্যাস করন্যাস করলেন আমাকে ছুঁয়ে ছুঁয়ে। অবশেষে মন্ত্রদান করলেন। দীক্ষা হয়ে গেল। জিজ্ঞেস করলেন, গায়ত্রী দর্শন হয়েছে? আমি বললাম, না। মহারাজ বললেন, তাহলে গায়ত্রী জপ করবে। সেদিন দুপুরে মায়ের বাড়িতে প্রসাদ পেলাম আমরা। তখন তো মা দেহে নেই, গোলাপ মা, যোগিন মা ছিলেন। ওরাই খাওয়া দাওয়ার ব্যাপারটা দেখতেন। উদ্বোধন বা বেলুর মঠে যাতায়াত এর আগেও করতাম। দীক্ষার পর থেকে তা আরও বেড়ে গেল। 1923 সালের 30শে ডিসেম্বর রবিবার, বাংলার 15ই পৌষ 1330 বঙ্গাব্দ, শ্রী শ্রী মায়ের পূর্ণ জন্মতিথিতে বেলুর মঠের পুরনো ঠাকুর ঘরে সকাল 9:30টায় মহাপুরুষ মহারাজ বিজয়কে ব্রহ্মচর্য দীক্ষা দিলেন। বিজয়ের নাম হল প্রিয় চৈতন্য। সেবার মোট 8 জনের ব্রহ্মচর্য হয়েছিল। তাদের মধ্যে ছিলেন যতীন, পরবর্তীকালের স্বামী গম্ভীরানন্দ মহারাজ, মতি, পরবর্তীকালের স্বামী শিবস্বরূপানন্দজি মহারাজ এবং মনু, পরবর্তীকালের স্বামী অচিন্তানন্দজি মহারাজ। মঠের পদ্মপুকুরের বর্তমানে অবশ্য যার কোনো অস্তিত্ব নেই, তার ধারে নতুন ব্রহ্মচারীরা 3 দিন সপাকে হবিষ্যান্ন গ্রহণ করলেন। তাদের ব্রহ্মচর্য দীক্ষার সময় আচার্যের আসনে ছিলেন স্বামী শুদ্ধানন্দ মহারাজ।
আনুষ্ঠানিকভাবে বিজয়ের সংঘজীবন শুরু হলো। ইতিপূর্বে বেলুর মঠে, বলরাম মন্দিরে অথবা উদ্বোধনে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ, স্বামী অদ্ভুতানন্দ মহারাজ এবং স্বামী তুরীয়ানন্দ মহারাজকে তিনি দর্শন করেছেন, কিন্তু যখন তিনি সঙ্ঘে যোগদান করেন তখন তারা সকলেই প্রয়াত। কিন্তু তার আধ্যাত্ম জীবনের পেছনে তাদের স্বল্পকালীন সান্নিধ্য সুদূর প্রসারী প্রভাব রেখেছিল। ঠাকুরের ওই তিনজন অন্তরঙ্গ ত্যাগী পার্ষদদের মধ্যে স্বামী তুরীয়ানন্দজি মহারাজের সঙ্গলাভ তিনি বেশি করেছিলেন। রাখাল মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ মহারাজজি প্রসঙ্গে তিনি পরবর্তীকালে বলেছেন, বেশিরভাগ সময়ই তিনি মৌন থাকতেন, কম কথা বলতেন। বলরাম মন্দিরেই তাকে বেশি দেখেছি। তার ছিল বালক স্বভাব। তখন মঠে খুব ম্যালেরিয়া হতো। বালক স্বভাব মহারাজ ম্যালেরিয়ার ভয়ে মঠে আসতেন না। একবার তিনি খুব ম্যালেরিয়ায় ভুগেছিলেন। সেই থেকে ছেলে মানুষের মতন ভয় হয়েছিল তার। আবার এত লাজুক ছিলেন যে কেউ দেখা করতে আসছে শুনলে তিনি দেখা করতেই চাইতেন না, বলতেন আমার জ্বর আসছে। কিন্তু যে তাকে দর্শনের সুযোগ পেত, প্রশ্ন না করেও তার কাছে বসে সে প্রভাবিত হয়ে যেত। আমরা আমাদের অপরিপক্ক বুদ্ধি নিয়ে মহারাজের কাছে যেতাম। তখন অবশ্য তিনি বেশ গল্প স্বল্প হাসি তামাশা করতেন। আবার গভীর সৎপ্রসঙ্গও হতো। আর যেদিন অন্য মুড, সেদিন বলতেন, বাবা আমার পেটটা বড় খারাপ। বুঝতাম আজ আর কথা টথা হবে না, প্রণাম করে চলে আসতাম। বালক স্বভাব অথচ হিমালয় গম্ভীর মহারাজের অনন্য সাধারণ আধ্যাত্ম জীবনের যে আভাস বিজয় অল্প সময়ের জন্য হলেও পেয়েছিলেন, তাতে তিনি মুগ্ধ হয়েছিলেন। অপেক্ষাকৃতভাবে অধিক সৌভাগ্য তার হয়েছিল স্বামী তুরীয়ানন্দজি মহারাজের অর্থাৎ হরি মহারাজের সঙ্ঘ করার। তার কাছে তিনি বারবার যে কথাটি শুনেছিলেন তা তার মনে চিরদিন জাগ্রত ছিল। হরি মহারাজ বলতেন, সাধনার যে অহংকার সাধককে ভগবানের কাছ থেকে দূরে সরিয়ে রাখে, তা চূর্ণ করাই সাধনার উদ্দেশ্য। আরেকটি কথা বিজয় শুনেছিলেন হরি মহারাজের কাছে, সেটিও তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। কথাটি ছিল, ধ্যান করতে বসবার সময় মনের দরজায় লিখে দাও নো অ্যাডমিশন। এখন এখানে অন্য চিন্তার প্রবেশাধিকার নেই। অভিমান, অহংকার, স্বার্থচিন্তা, হতাশা, দৈন্য, নীচতা, সংকীর্ণতা, দুর্বলতার প্রবেশ নিষেধ। হরি মহারাজের মুখে বিজয় শুনেছিলেন, সাধনার দ্বারা ভগবানকে লাভ করা যায় না, তাকে লাভ করা যায় শুধু তাঁর কৃপার দ্বারা। সাধনা অবশ্যই চাই, সেই সঙ্গে চাই পূর্ণ শরণাগতির ভাব। শরণাগতি মানুষকে দুর্বল করে না, অসীম শক্তি দেয়। হরি মহারাজ প্রসঙ্গে পরবর্তী জীবনে স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলতেন, যখন কলকাতায় বলরামবাবুর বাড়িতে হরি মহারাজ খুব অসুস্থ, চলাফেরা করা কষ্টকর, রোগ যন্ত্রণা তো আছেই, সেই সময় আমরা তাকে দর্শন করতে যেতাম। তখনও সাধু হইনি। আমরা একদল ছেলে মাঝে মাঝে ওইভাবে তার কাছে যেতাম। তার এমন আকর্ষণ ছিল যে না গিয়ে থাকা যেত না। তাকে কোনোদিন বিষণ্ণ বা অবসাদগ্রস্ত দেখিনি। যখনই গিয়েছি দেখেছি তার মুখ আনন্দে উজ্জ্বল। সবসময় সোজা হয়ে বসতেন। বলতেন, আমি কখনো দেওয়ালে ঠেস দিয়ে বসিনি। তার আরেকটি লক্ষণীয় বিশেষত্ব ছিল যে ভগবত প্রসঙ্গ ছাড়া তার কাছে আর অন্য কথা তোলবার উপায় ছিল না। সেখানে পরিবেশ এমন হয়ে উঠত যে অন্য প্রসঙ্গ করবার কথা কারো মনেই উঠত না। সেই সব কথার ভেতরে কত তেজ! তিনি যেমন তেজস্বী ছিলেন, তার কথার ভেতরেও ছিল সেই রকম তেজ। স্বামী অদ্ভুতানন্দ মহারাজ অর্থাৎ লাটু মহারাজকে দর্শন স্বল্প সময়ের জন্য হলেও তার অদ্ভুত তিতিক্ষা, বৈরাগ্য ও সারল্য বিজয়চন্দ্রের মনে গভীরভাবে দাগ কেটেছিল। বিজয়চন্দ্র যখন মঠে যোগ দিলেন তখন স্বামী ব্রহ্মানন্দ মহারাজের দেহান্তের পর স্বামী শিবানন্দ মহারাজ সংঘাধ্যক্ষ ছিলেন।
এর আগে বেলুড় মঠে যাতায়াত করার সময় তিনি তাকে দেখেছেন, সাধু হওয়ার সংকল্পের কথা নিবেদন করেছেন তার কাছে, প্রণাম করেছেন, কিন্তু ঘনিষ্ঠ সংস্পর্শে আসার সুযোগ হয়নি। এখন সেই সুযোগ তার হলো। মঠে প্রথমে তাকে ঠাকুর ভাণ্ডারে কাজ করতে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে তিনি বলেছেন, মহাপুরুষ মহারাজ সে সময় প্রতিটি কাজ কিভাবে করতে হয় তা স্বয়ং সযত্নে শিখিয়ে দিতেন, যাতে ঠাকুর সেবার কাজে কোনো ত্রুটি না থাকে। তিনি বলতেন, ঠাকুর এখানে সাক্ষাৎ বর্তমান, এই কথা সবসময় মনে রাখবে। তিনি কেবল ছবি নন বা বিগ্রহ নন, তিনি সাক্ষাৎ বর্তমান। পরবর্তীকালে বিগত দিনের কথা প্রসঙ্গে স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলতেন, ঠাকুর সম্বন্ধে মহাপুরুষ মহারাজ বা ঠাকুরের অন্যান্য সন্তানদের দৃষ্টি হল ঠাকুরই সংঘ রক্ষা এবং পরিচালনা করছেন। তিনি বা তাঁরা হলেন ঠাকুরের হাতের যন্ত্র মাত্র। তিনি যে সংঘনায়ক, এই অভিমান কখনো মহাপুরুষজির মধ্যে ছিল না। তাঁর অভিমান শূন্যতা কেমন ছিল তা বিজয়চন্দ্র বারবার মূর্ত হতে দেখেছিলেন তাঁর সেই সুপরিচিত উক্তিতে। তিনি নিজেকে দেখিয়ে এটা, আর ঠাকুরের ছবি দেখিয়ে ওর কুকুর, আর মহারাজের পোষা কুকুরকে দেখিয়ে বলেছিলেন ওটা, এবং নিজেকে দেখিয়ে বলেছিলেন এর কুকুর। বস্তুত এই ভাব বিজয়চন্দ্র প্রত্যক্ষ করেছিলেন মহাপুরুষ মহারাজ, গঙ্গাধর মহারাজ অর্থাৎ স্বামী অখণ্ডানন্দজি মহারাজ, বিজ্ঞান মহারাজ অর্থাৎ স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ এবং শরৎ মহারাজ সহ প্রত্যেক সংঘ পরিচালকের মধ্যে। সংঘ পরিচালক আসলে সংঘ সেবক ছাড়া আর কিছুই নন, এই ভাবটি তাদের প্রতিটি কথায় এবং আচরণে ফুটে উঠত। পূর্ণ শরণাগতিপূর্ণ নির্ভরতার তারা সকলেই ছিলেন সচল বিগ্রহ। বিজয়চন্দ্র দেখেছিলেন মঠের চরম বিপদের সময়ও মহাপুরুষ মহারাজ কীরকম অচঞ্চল থাকতেন। পরবর্তী জীবনে তিনি বলেছেন, একসময় মঠকে এমন সব প্রতিকূল পরিবেশের মধ্যে পড়তে হয়েছিল যে আমাদের মতন নবাগতদের মনেও এক দুশ্চিন্তার ছায়া নেমে এসেছিল, কিন্তু মহাপুরুষ মহারাজের দিকে যখনই তাকিয়ে দেখেছি তখনই মনে হয়েছে যে এই সব বিপদের ছায়া যেন তাকে এতটুকু চঞ্চল করতে পারছে না। তিনি সকলকে বলেছেন, দেখো তোমরা এত ভয় পাচ্ছ কেন? এটা ঠাকুরের সঙ্গ, ঠাকুরই এই সংঘকে রক্ষা করছেন, কিছুতেই এর ক্ষতি হবে না। তার কথায় আমাদের মনে অসীম সাহস ফিরে পেয়েছি। বিজয়চন্দ্র শুধু যে অসীম সাহস ফিরে পেয়েছিলেন তাই নয়, পরবর্তীকালে সংঘনায়ক রূপে তিনিও যে সেই ভূমিকা গ্রহণ করবেন তার জ্বলন্ত শিক্ষাও তাঁর অজ্ঞাতসারেই মহাপুরুষ মহারাজ এবং ঠাকুরের অন্যান্য পার্ষদরা তাকে দিয়ে গিয়েছিলেন। মহাপুরুষ মহারাজের স্নেহ ভালোবাসার কথা বলতে গেলে পরবর্তীকালে ভূতেশানন্দজি মহারাজের কণ্ঠ রুদ্ধ হয়ে আসত। মঠে কয়েকবার তিনি খুব অসুস্থ হয়ে পড়েন, দু একবার বাঁচবার কোনো আশাই ছিল না। মঠে তখন টাকা পয়সার খুবই টানাটানি, পথ্য অথবা চিকিৎসা কোনোটিরই সুব্যবস্থা করা সম্ভব ছিল না, কিন্তু মহাপুরুষ মহারাজ কোনো কিছুই গ্রাহ্য না করে তাকে দেওয়া ভক্তদের প্রণামীর টাকা থেকে বিজয়চন্দ্রের সুপথ্য এবং সুচিকিৎসার ব্যবস্থা করেছেন। দু চোখে গভীর উদ্বেগ এবং বেদনা নিয়ে ঠাকুরকেও ডেকেছেন। এমন আন্তরিকতা, দরদ এবং স্নেহ ছিল তার মঠের প্রত্যেক সদস্যদের জন্যই। মহাপুরুষ মহারাজজির প্রেরণায় স্বামী শুদ্ধানন্দ এবং স্বামী ওঙ্কারানন্দের সক্রিয় নেতৃত্বে তখন মঠে বিদ্যাচর্চার প্রবল উৎসাহ। শুদ্ধানন্দজি মহারাজ এবং ওঙ্কারানন্দজি মহারাজ বিজয়চন্দ্রকে খুবই স্নেহ করতেন। বলতেন, একে বাইরে কোথাও পাঠানো হবে না, এখানেই পড়াশোনা করবে। উৎসাহ দিয়ে বলতেন, লেগে থাক। অন্য সকলের সঙ্গে বিজয়চন্দ্র শুদ্ধানন্দজি মহারাজের কাছে পড়েছিলেন উপনিষদ, তারাসার পণ্ডিতের অর্থাৎ তারাসার ভট্টাচার্যের কাছে ভাষ্য টিকাসহ ন্যায়, মীমাংসা এবং বেদান্ত দর্শন এবং গীতা ও পঞ্চদশী। শুদ্ধানন্দজি মহারাজের বৃহদারণ্যক
উপনিষদের ক্লাসে স্বয়ং মহাপুরুষ মহারাজ বই কিনে আনিয়ে অন্য সকলের সঙ্গে বসতে শুরু করেছিলেন। তার উপস্থিতিতে সকলেই সংকুচিত হচ্ছেন বুঝে দিন কয়েক পর ক্লাসে আসা বন্ধ করলেন। তবে বললেন প্রতিদিনের আলোচনা তাকে পরদিন শুনিয়ে আসতে হবে। অনঙ্গ মহারাজই বেশিরভাগ শোনাতেন। কোনো কারণে তিনি না পারলে শোনাতে হতো বিজয়চন্দ্রকে। শাস্ত্রচর্চায় বড়দের উৎসাহের প্রাচুর্য থাকলেও বাস্তব অসুবিধা ছিল। তখন মঠে বিদ্যুৎ ছিল না, পয়সার এমনই টানাটানি যে বেশি রাত পর্যন্ত পড়াশোনার জন্য কেরোসিন তেলও জুটত না। কিন্তু বিজয়চন্দ্রের উৎসাহ দেখে অনঙ্গ মহারাজ ঠাকুর ঘরে জ্বালানো সেজের বাতির তলার অংশগুলি জোগাড় করে রাখতেন। সেগুলি জ্বালিয়ে রাত জেগে অনঙ্গ মহারাজের সঙ্গে বিজয়চন্দ্র শাস্ত্রপাঠ করতেন। শাস্ত্রচর্চার পাশাপাশি চলছিল বিজয়চন্দ্রের সাধন ভজন। মাঝে মাঝেই সারা রাত্রি মায়ের মন্দিরের বারান্দায় ধ্যানেই কেটে যেত। মঠে তখন থাকার খুব অসুবিধে। ভিজিটার্স রুমে ঢালাও বিছানা হতো, সারি সারি মশারি টানানো হতো। অন্যরা দেখতেন বিজয়চন্দ্র মশারি খাটিয়েছেন, কিন্তু কেউই বেশ কিছুদিন খেয়াল করেননি যে তিনি ঘুমোন না। সবাই ঘুমিয়ে পড়লে তিনি নিঃশব্দে চলে যেতেন মায়ের মন্দিরের বারান্দায়। সারা রাত সেখানে ধ্যান জপ করে শেষ রাত্রে চুপিসারে এসে মশারির ভেতরে ঢুকতেন। দিনের বেলাতেও তিনি বিশ্রাম করতেন না, শাস্ত্রাদি পাঠ করতেন, শাস্ত্রাদির ক্লাসে যোগ দিতেন। সকালে ঠাকুরের পুজোর বাসন মাজতেন, ঠাকুর ভাণ্ডারে কাজ করতেন, বাজারের হিসেব রাখতেন। মহাপুরুষজির কাছে তিনি শুনেছিলেন ঠাকুর যেমন স্বামীজিকে সমাধিমগ্ন হয়ে থাকতে দেননি, স্বামীজিও তেমনি চাননি তার গুরু ভাইয়েরা কেবলমাত্র ধ্যান ভজনেই নিমগ্ন থাকবেন। তিনি সবাইকে যেমন বিদ্যাচর্চায় অনুরাগী করেছেন, তেমনি আবার তার কাজেরও সহযোগী করেছেন। কথাগুলি বিজয়চন্দ্রের মঠজীবনের সূচনাতেই শুধু নয়, পরবর্তী জীবনেও তাকে পরিচালিত করেছিল। এই সময় কাশীতে গিয়ে শাস্ত্রাদি পড়ার খুব ইচ্ছে মনে জাগে বিজয়চন্দ্রের। মহাপুরুষ মহারাজ তখন মঠের বাইরে রয়েছেন। উদ্বোধনে শরৎ মহারাজের কাছে গিয়ে বিজয়চন্দ্র বললেন, মহারাজ, আমি কাশীতে পড়তে যাব। শরৎ মহারাজ বললেন, কাশীতে পড়তে যাবে? তা বাপু, তুমি মঠে রয়েছ, মহাপুরুষ মহারাজের অনুমতি চেয়ে দেখো। মহাপুরুষ মহারাজকে চিঠি লিখলেন বিজয়চন্দ্র। তিনি উত্তর দিলেন, দেখো, কতকগুলি ব্যাকরণ চচ্চড়ি হওয়া আমাদের উদ্দেশ্য নয়। তুমি যদি বেদান্ত পড়তে চাও তাহলে তো মঠেই আমাদের ভালো পণ্ডিত রয়েছেন, তার কাছে বেদান্ত চর্চা করো। কাশী যাবার দরকার কি? মহাপুরুষজির ওই কথায় সঙ্গে সঙ্গে বিজয়চন্দ্রের মন থেকে ওই ইচ্ছে চলে গেল। পরবর্তীকালে তিনি বলেছেন, মহাপুরুষ মহারাজ আমাকে একটা দারুণ সংকট থেকে বাঁচিয়ে দিলেন। তখন ভালো করে বুঝিনি, পরে বুঝেছি শাস্ত্র ব্যসন বলে একটা কথা আছে। সে জিনিস অন্যান্য আকর্ষণ থেকে কম নয়। মানুষকে শাস্ত্র অধ্যয়ন যেমন এগিয়ে দেয়, আবার শাস্ত্র ব্যসন তেমনি তাকে পিছিয়ে টেনে রাখে, আধ্যাত্মিক জীবনের পরিপন্থী হয়ে দাঁড়ায়। বিজয়চন্দ্র আরও বুঝেছিলেন যে মহাপুরুষজি বা ঠাকুরের অন্যান্য সন্তানরা বিদ্যাচর্চায় উৎসাহ দিতেন, কিন্তু সাধারণ বিদ্যাচর্চায় নয়। যে বিদ্যা সাধুর জীবনকে উন্নত করবে, আধ্যাত্মিক লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে, সেই বিদ্যাচর্চাতেই তাদের উৎসাহ ছিল। বিদ্যাচর্চার মাধ্যমে আত্মানুভূতি হলো প্রকৃত লক্ষ্য, এবং সেই লক্ষ্য ঠাকুর স্বামীজির আদর্শের মর্মগ্রহণের মাধ্যমে আসা চাই। সেই মর্মগ্রহণের উল্লেখযোগ্য সোপান হল কর্ম এবং উপাসনা সম্পর্কে সম্যক ধারণা এবং উভয়ের সম্বন্ধ বিষয়ে সুস্পষ্ট জ্ঞান। এরই ওপর দাঁড়িয়ে আছে সঙ্গে সেবার আদর্শ তথা স্বামীজির আত্মানমক্ষার্থাং জগদ্ধিতায় চ আদর্শের মূল সৌধ। 1926 সালের এপ্রিলের প্রথম সপ্তাহে সংঘের প্রথম মহাসম্মেলনে শিবানন্দজি মহারাজ, শারদানন্দজি মহারাজ এবং অখণ্ডানন্দজি মহারাজ সেই আদর্শকে জ্বলন্ত ভাষায় সাধু ও ভক্তদের কাছে তুলে ধরলেন। বিজয়চন্দ্রের মনে তা গভীর রেখাপাত করল।
মঠে ধ্যান ভজন এবং শাস্ত্রচর্চার পাশাপাশি শিবজ্ঞানে জীব সেবার আদর্শকেও অনুশীলন করেছিলেন তিনি। 1926 সালের দুর্গাপূজার আগে ভয়াবহ বন্যার প্রকোপে পড়ল মেদিনীপুর, কাঁথি, ভগবানপুর, নরঘাট, তমলুক এবং দক্ষিণ 24 পরগনার কিছু অঞ্চল জলমগ্ন হয়ে যায়। বহু মানুষ গৃহহারা হয়, বহু মানুষ মারা যান। ক্ষতিগ্রস্ত অঞ্চলে রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে স্বামী নির্বাণানন্দজি মহারাজের নেতৃত্বে ব্যাপক ত্রাণ কার্য শুরু হয়। সেবারের ত্রাণ কার্যে বিজয়চন্দ্র ছিলেন নির্বাণানন্দজি মহারাজের অন্যতম প্রধান সহকারী। 1945 সালে বর্তমান নাগাল্যান্ডের রাজধানী ডিমাপুরে যুদ্ধবিধ্বস্ত ব্রহ্মদেশ বর্তমানে মায়ানমার থেকে আগত শরণার্থীদের জন্য ব্রিটিশ সরকারের বিশেষ অনুরোধে যে ত্রাণ শিবির মিশনের পক্ষ থেকে খোলা হয়েছিল তার পরিচালনার পূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। তখন তিনি শিলং কেন্দ্রের অধ্যক্ষ। এই গুরুত্বপূর্ণ কাজে তার দক্ষতা এবং যোগ্যতা সরকারি ও বেসরকারি মহল এবং জনসাধারণের উচ্চ প্রশংসা অর্জন করে। 3 মাসের এই ত্রাণ কার্য পরিচালনা দেখে আসামের তদানীন্তন উপরাজ্যপাল রবার্ট রিড বলেছিলেন, এমন সুন্দর সংগঠিত ত্রাণ কার্য ভারতের কোনো প্রতিষ্ঠান করতে পারে আমার জানা ছিল না। এছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ত্রাণ কার্যে তিনি অংশগ্রহণ করেছিলেন। সেই কথা থাকবে আমার পরবর্তী পর্বে। আজকে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।